সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচনী ইশতেহার। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। তারা হলেন অ্যাডভোকেট নজমুল হক নান্নু, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, এবং শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 5 দিন। নির্বাচন সামনে রেখে এরই মধ্যে জামাত ইসলাম, এনসিপি সহ অনেক দলই ইশতেহার ঘোষণা করেছে। আজ করল বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান সবার আগে বাংলাদেশ স্লোগানে করব কাজ গর্ব দেশ এই মূলনীতিকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার দেন। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও নিরাপদ দেশ গড়ে তুলতে সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান তারেক রহমান। দর্শক, আমরা আলোচনাটি শুরু করব অ্যাডভোকেট নজমুল হক নান্নু, আপনাকে দিয়ে। আপনি আজকে বিএনপি যে ইশতেহার যে অনুষ্ঠান সেই জায়গাতে আপনি ছিলেন এবং আমার জানার মধ্যে সেখান থেকে আপনি আমার সঙ্গে আজকে স্টুডিওতে এসেছেন। তো আমি ইশতেহার নিয়ে আপনার মুখ থেকে শুনবো। আপনার পার্টির যে চেয়ারম্যান তিনি তো ঘোষণা করেছেন এবং সেই বেশ কিছু বিষয় সামনে নিয়ে এসেছেন। তো আপনার মুখ থেকে আমি আরও কিছু বিষয় শুনতে চাই আসলে। আচ্ছা, ধন্যবাদ সঞ্চালক জিয়া খান সাহেব এবং সাথে সাথে যারা বাংলা ভিশনের যে টেকনিশিয়ান আছেন, কর্মীরা আছেন, প্রযোজক, সকলকেই আমি ধন্যবাদ জানাই। আমি এই বাংলা ভিশনে কথা বলার সময় বারবার মনে হয় বিপ্লবী মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার কথা। 69-এর আন্দোলনের আগে থেকেই তার সাথে পরিচয়, কারণ আমরা একই ছাত্র সংগঠন করতাম। আমাদের একটি অংশ ছিল পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপ। তার কথাটা বেশি করে মনে হয় যে আজকে ইশতেহারের অনুষ্ঠানে তাকে দেখতে পেতাম, কারণ তিনি বিএনপি করতেন, বিএনপি সংগঠিত করেছেন এবং মর্যাদার আসনে তিনি অধিষ্ঠিত ছিলেন। যাই হোক, আজকে ইশতেহারে যে ঘোষণাটি এসছে আমাদের জাতির সামনে, তারেক রহমান ঘোষণা করেছেন সেই ইশতেহারের মূল প্রতিপাদ্য বিষয় কী হতে পারে। প্রতিটি নির্বাচনেরই একটি ঘোষণা থাকে, প্রতিটি নির্বাচনের একটি কমিটমেন্ট থাকে যে আমি যদি সরকার গঠন করতে পারি, আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে এই বিষয়গুলোকে আমরা বাস্তবায়িত করব। আমরা তো জানি যে মানুষের বেঁচে থাকার জন্য 5টি জিনিসের প্রয়োজন: খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, মানে মৌলিক যে 5টা বিষয়। জি, মৌলিক বিষয়। এখন এটার জন্য আমরা কি ব্যবস্থা গ্রহণ করতে পারি? আমাদের এই দেশটি হলো উন্নয়নশীল দেশ। আমাদের এই দেশটি হলো এখন পর্যন্ত সামন্ততান্ত্রিক, আধা সামন্ততান্ত্রিক, পুঁজিবাদী এবং বৈদেশিক শোষণ আছে। সেখানে এমন একটি ইশতেহার দেওয়া দরকার যেটা আমাদের সামাজিক উন্নয়ন হবে। যেমন প্রথমেই অর্থনৈতিক এই বিষয়টি তিনি ব্যাখ্যা করেছেন যে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কর্মসংস্থানের, এবং এই কর্মসংস্থানের প্রকারভেদ করেছেন তিনি। যারা একেবারে কোনো কিছু লেখাপড়া জানে না, ভূমিহীন কৃষক, তাদেরকে কিভাবে কর্মসংস্থানে আমরা দিতে পারি। শ্রমিকদের জন্য শুধুমাত্র যে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে, সেগুলোই নয়, আরও কিভাবে অন্য ইন্ডাস্ট্রি গঠন করে আমরা তাদের কর্মসংস্থান করতে পারি। বিদেশে সেখানে তাদের চাকুরির সংস্থানের জন্য আমরা সেখানে ব্যবস্থা এবং আমরা ট্রেনিং ইনস্টিটিউট গঠন করতে পারি। তারপরের প্রসঙ্গ হলো এই যে যারা শিক্ষিত বেকার, তাদেরকে আমাদের চাকরি দিতে হবে। তাদের জন্য আমাদের আইটি সেক্টর এবং অন্য ইন্ডাস্ট্রি যা আমরা করতে পারি বাংলাদেশে, সেই সম্ভাবনা আমাদের রয়েছে। এছাড়াও আরও যে বিষয়গুলো এসছে তা হলো শিল্প, কলকারখানা গঠন করতে হবে, আমাদের সেচ ব্যবস্থা উন্নত করতে হবে, কৃষকদের কৃষি ব্যবস্থার আজকে বিরাটভাবে উন্নয়নের জন্য এবং আমাদের খাদ্য চাহিদা পরিপূর্ণরূপে যাতে আমরা আত্মনির্ভরশীল হতে পারি তার ব্যবস্থা করতে হবে। তাহলে বাধা কোথায়?
বাধা হলো আজকে কৃষকরা বিভিন্ন বীজ সার এবং তাদের ঋণ এবং অন্যান্য যে সমস্ত অসুবিধাগুলো আছে সেই বাধাগুলো দূর করে কৃষকের দ্বারে দ্বারে আজকে আমাদের এই বীজ সার কীটনাশক ঔষধ এবং অন্যান্য কৃষি উপকরণগুলো যেগুলো আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি হবে সেই সমাধানের পথ ধরতে হবে। এরপরে আমাদের শ্রমিক, শিক্ষিত বেকার এবং আনুষঙ্গিক ব্যবসায়ী যারা আছে, ব্যবসায়ীদের এখানে নানান ধরনের সংকট আছে, সেই সংকট আমাদের দূর করতে হবে। সবচাইতে বড় যে বিষয়টি তারেক রহমান বলেছেন তা হলো দুর্নীতি। এই দুর্নীতি আমাদের মতো দেশ, উন্নয়নশীল দেশে যেখানে রাতারাতি মানুষ ধনী হতে চায়, যেখানে আপনি নিজেও জানেন যে আজকে যে সরকারগুলো আসে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি যে কথাগুলো বলে সে কথাগুলো কিন্তু তারা পরবর্তী সময়ে এটা রাখতে পারে না। তারেক রহমান জোরের সাথেই বললেন আমাদের অতীতের থেকে শিক্ষা নিতে হবে। আমরা যদি আজকে সঠিকভাবে মানুষের কাছে যে কমিটমেন্ট তা যদি আমরা রক্ষা না করতে পারি তাহলে সচেতন জনগণ কখনোই কোনো অবস্থাতেই আজকে আমাদেরকে তারা ছেড়ে কথা বলবে না, আমাদেরকে ক্ষমা করবে না। সুতরাং আজকে আমাদের প্রতিটি দেশের রাষ্ট্র কাঠামোর সাথে জড়িত সকলকেই আজকে দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। যেমন আমি আসবো আপনার কাছে আরো কিছু বিষয় নিয়ে, আমরা শুনবো আপনার কথা। তার আগে আমি একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছ থেকে জানতে চাই, নিশ্চয়ই ইশতেহার আপনি দেখেছেন, অনেকগুলো বিষয় এখানে উনি নিয়ে এসছেন, তারপর আপনার কাছ থেকে শুনবো আমাদের জামাত ইসলাম, এনসিপি সহ কিংবা অন্য পার্টি যে ইশতেহার ছিল, এই বিএনপির ইশতেহার, এর মধ্যে আপনি যদি আমি একদম সংক্ষিপ্ত করে মানে কোন বিষয়টাকে আপনি করে রাখবেন, সামনের দিকে রাখবেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথের আলোচককে আমি শুভেচ্ছা জানাই। নির্বাচন ঘিরে এই যে ইশতেহার, এটি একটি ট্র্যাডিশনাল অ্যাক্টিভিটি, মানে মানুষের সামনে একটা রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার পর কোন কোন জায়গায় কাজ করতে চায় এটি কেবলমাত্র একটা প্রকাশনার ভেতর থেকে তুলে ধরা সম্ভব না। আমি কয়েকদিন আগে ঢাকার আরেকজন বিএনপির নেতা মির্জা আব্বাসের একটা স্টেটমেন্ট শুনেছিলাম, আমার কাছে ভালো লেগেছে। তিনি বলেছেন যে যেখানে যা দরকার আমি সেটি করব, যা দরকার হবে সেটি করব। তার আসনে অন্য প্রার্থীদের প্রতিশ্রুতির বিষয়ে জবাবে তিনি বলেছিলেন। কিন্তু একটা রাজনৈতিক দলকে অবশ্যই কতগুলো জায়গায় মানুষের সামনে তুলে ধরতে হয় যে আমাদের ফোকাসটা কোথায় হবে। আমি সব জায়গায় রিয়্যাক্ট করব, কিন্তু কতগুলো জায়গায় আমাদের ফোকাসটা করতে হবে। আপনি কম্পেয়ার করতে বলেছেন, আমি কম্পেয়ার করব না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বিএনপির রাষ্ট্র পরিচালনার একটা অভিজ্ঞতা আছে এবং সেই অভিজ্ঞতার আলোকে রাষ্ট্র পরিচালনার যতদিন তারা ক্ষমতায় ছিলেন তার সমালোচনার জায়গাও আছে, আবার অভিনন্দিত করার মতো জায়গা আছে। সেই বিষয়গুলোকে বিবেচনায় রেখে তারা মানুষকে কতগুলো প্রতিশ্রুতি দিচ্ছেন। অর্থাৎ এটা শুধুমাত্র কতগুলো প্রতিশ্রুতি না, অভিজ্ঞতার আলোকে। পার্থক্যটা যদি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকেই আমাদের সামনে তার কতগুলো নির্দেশনা উপস্থাপন করেছেন। এটি হচ্ছে সবথেকে পার্থক্যের জায়গাটা। কারণ আমাদের দেশে আপনি যদি ধোলাইখালে যান, অসংখ্য তরুণকে দেখবেন তারা কাজ করছে, কিন্তু তারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় অতটা শিক্ষিত না। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষায় প্রযুক্তি জ্ঞান সম্পন্ন অনেক মানুষকে আপনি তাদের সাথে যদি প্রতিযোগিতায় বসিয়ে দেন, আপনি দেখবেন যে এই শিশু এবং কিশোররা গুরুত্বপূর্ণ এবং দক্ষতার পরিচয় দিচ্ছে। অর্থাৎ এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা, পূর্বের অভিজ্ঞতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিএনপির এই অভিজ্ঞতাগুলো আছে। আমি অভিজ্ঞতার বিষয়ে আপনার শুনলাম, আমি একটু স্পেসিফিক প্রশ্ন যেটা করতে চাই সেটা হচ্ছে তারা এখানে নিয়ে আসছেন যে বিচার ব্যবস্থা এবং রাষ্ট্রপতিকে নির্বাচনকালীন সরকারের বাইরে রাখতে চায় বিএনপি। এই বিষয়টি একটু শুনবো, পাশাপাশি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্যের বিষয়টা নিয়ে আসছেন। এই জায়গাগুলো বিএনপি কিন্তু এই যে গণ অভ্যুত্থানের
পরে সব থেকে আলোচিত যে বিষয় সেটি হচ্ছে যে আমাদের সংস্কারের ইস্যুটা। বিএনপি কিন্তু গণ অভ্যুত্থানের আগের থেকে সংস্কারের কথা বলছে। বিএনপি সংস্কারের কথা কিন্তু গণ অভ্যুত্থানের পরে বলছে না, আগের থেকে এবং বলছে। সেটা তারেক রহমান আজকেও বলছে Right. যে 2.5 বছর আগে ওই জায়গাটায় আমি এটা 31 দফার মাধ্যমে। ওইটাই আমি বলছি যে তার রাজনীতিতে কতগুলো গুণগত পরিবর্তনের স্বপ্ন তার মধ্যে আছে, যেটা অন্যদের ক্ষেত্রে গণ অভ্যুত্থান এবং অভ্যুত্থানের পরে সেই স্বপ্নগুলো নিয়ে এসেছেন এবং বিএনপি এই স্বপ্নটা লালন করছে অনেক দিন ধরে। এবং কতগুলো টেবিল ওয়ার্কের ভেতর থেকে এই বলতে হবে 31 আজকে যে দফা। বিষয়টা, আরেকটা বিষয় বলছেন যে এই যে তার যে স্বপ্ন, তার যে মানে গণ অভ্যুত্থানের আগে থেকে তার যে চিন্তা ভাবনা যেটা ছিল সেটা নিয়ে আজকে বলছে যে অনেকে বলছে যে এখনো ক্ষমতায় নিয়ে আসবে কিনা, মানে একটা হাসাহাসির একটা জায়গা। যে আমি ওই 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 জায়গাটাই আপনাকে মানে ফোকাস করতে চাই যে তাদের যে রাষ্ট্র পরিচালনায় পরিবর্তনের যে ভাবনা বা স্বপ্ন, এই স্বপ্নটা তারা টেবিল ওয়ার্কের ভেতর থেকে করেনি। এবং আমি যতটুকু জানি 31 দফা যে কর্মসূচিটা তারা হাজির করেছে, এটি তৈরি করার জন্য তারা বিভিন্ন ফোরামে মানুষের ওপিনিয়নগুলো নিয়ে 31 দফা যখন করেছেন, তখন অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের ভাবনার মধ্যে এটি আসেনি। এই যে ভাবনাটা এসেছে, রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনাটা এটাই কি এসেছে, অভিজ্ঞতা? এটি তার অভিজ্ঞতার আলোকে করেছেন। কারণ তারা একটা দীর্ঘ সময় সরকারে ছিলেন, সরকার পরিচালনা করেছেন। এর ভেতর থেকে ভালো দিক আছে, খারাপ দিকও আছে। আমি আবার বলছি যে সমালোচনা করার মতন অনেক কিছুই আছে, কিন্তু সমালোচনাটার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে তার ভেতর থেকে আপনার আত্ম উপলব্ধি হয়েছে কিনা, এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের শাসনতান্ত্রিক ব্যবস্থায় যতগুলো চ্যালেঞ্জ আছে, তার একটা বড় চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে না পারা এবং একটা সেন্টারে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া। সেই জায়গা থেকে, সেই উপলব্ধি থেকে সম্ভবত জুলাই বিপ্লবের আগেই এই যে ক্ষমতার ভারসাম্যের ভাবনাটা বা ধারণাটা বিএনপি মানুষের সামনে নিয়ে এসেছে। এখন আমরা আমাদের এখানে চ্যালেঞ্জের কতগুলো জায়গা আছে। ক্ষমতার বাইরে থাকা এবং ক্ষমতার ভেতরে থাকার মধ্যে অনেক পার্থক্য আছে। তবে আমরা আশা করব এবং এই ভাবনাটা করতে পারি, যেহেতু যখন বিএনপির পক্ষ থেকে এই 31 দফা আসে, তখন কিন্তু শেখ হাসিনার পরিবর্তন হয়নি, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হয়নি। অর্থাৎ তারা অনুধাবনটা করেছিল যে আমাদের এখানে কতগুলো সংস্কার দরকার, সেটি রাজনীতিতে সংস্কার দরকার, অর্থনীতিতে সংস্কার দরকার, আমাদের সামাজিক জীবনেও কতগুলো সংস্কার দরকার। সেই ভাবনার থেকে তারা দীর্ঘ গ্রাউন্ড ওয়ার্ক করে এই যে নির্বাচনী ইশতেহার যেটা নিয়ে এসেছে, এটি আগস্টের 5 তারিখের পরে টেবিলে বসে তৈরি করা না, এটা অনেক দিন ধরে বিভিন্ন ফোরাম থেকে আলোচনা করে এটি তৈরি করা। সুতরাং এটি পার্টিসিপেটরি, প্রথমত এটি পার্টিসিপেটরি, দ্বিতীয়ত হচ্ছে যে অবস্থার প্রেক্ষিতে এক ধরনের মানুষকে মুখরোচক কতগুলো প্রতিশ্রুতি নিয়ে আসা কিন্তু না। যখন এই ভাবনাটা মানুষ ধারণা করছিল শেখ হাসিনা আরও অনন্তকাল থাকবে, তখন বিএনপি এই ভাবনাগুলো ভেবেছে যে আমি যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ পাই তাহলে এই কাজগুলো করব। সুতরাং অন্যগুলোর সাথে যদি আপনি তুলনা করতে বলেন, এনসিপি জুলাই অভ্যুত্থানের পরে রাষ্ট্রের সহযোগিতায় অথবা রাষ্ট্রের প্রশ্রয়ে গড়ে ওঠা একটা রাজনৈতিক শক্তি। জামাত 5 আগস্টের পরে তারা পরিবর্তিত পরিস্থিতিতে কতগুলো প্রতিশ্রুতির কথা দিচ্ছে, কিন্তু বিএনপি তার রাষ্ট্র পরিচালনায় যে প্র্যাকটিক্যাল নলেজ এটি যেমন আছে, দ্বিতীয়ত অনেক দিন ধরে সে এই বিষয়গুলো অনুধাবন করেছে, আত্মস্থ করেছে এবং পরিবর্তনের তাগিদ অনুভব করে মানুষের সামনে উপস্থাপন করেছে। সেই দিক থেকে আমি মনে করি যে এটি তুলনামূলকভাবে বাস্তবায়নযোগ্য এবং এর মধ্যে রাজনৈতিক কমিটমেন্টটাও আছে। নজরুল হক নান্নু, এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে আজকে দুপুরেই আপনার যমুনা অভিমুখে ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে নবম পে স্কেল, সেটা শিক্ষকদের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং বেশ কজন আহত হয়েছে। এবং কিছুক্ষণ আগে ইনকলাব মঞ্চ, যারা শরীফ ওসমান হাদির হত্যার বিচার সহ বিভিন্ন দাবিতে যারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়েছে, তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে নবম পে স্কেল কিংবা কদিন পর পর যে রাস্তা নামা কিংবা সরকারের যে ভূমিকা, সেটা নিয়ে আমি একটু আসলে জানবো এই বিষয়গুলো নিয়ে।
আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি যে সহ আলোচক শরীফ সাহেব চমৎকার আলোচনা করেছেন। এটা স্বাভাবিক যে আমাদের নির্বাচন ইশতেহার প্রত্যেকটি রাজনৈতিক দলকে এটা দিতে হয়, উপস্থাপিত করতে হয়। এখানে আরও কয়েকটি জিনিস ভালো লেগেছে, সেটা আপনাকে বলি। আমাদের দেশের দেখুন, আমাদের দেশের সমাজে একটা সংস্কার আছে, ছেলেরা বড় হলে যে বৃদ্ধ বাবা মা তাদের ভরণ পোষণ সেখানে দেয় না, অনেক ক্ষেত্রে এটা খুব সংকট সৃষ্টি করে, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। সেই ক্ষেত্রে এখানে আপনার জোর দিয়ে বলা হয়েছে যে তাদেরকে অবশ্যই ভরণ পোষণের ব্যাপারে আইনকে বাস্তবায়ন করতে হবে। প্রতিবন্ধী শিশু যারা আছে, অমানবিক জীবনযাপন করে, সেটা রাষ্ট্রের দায়িত্ব পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে। অসহায় দুস্থ নারী, বৃদ্ধ, শিশু বা যে কোনো মানুষ তা অমানবিক অবস্থায় যেন না থাকে, সেটা অবশ্যই আমাদের বাস্তবায়ন করতে হবে। এটা আমাদের অভিজ্ঞতা। আর পুলিশি শাসন যেটা আছে, যে অত্যাচারটা হয়, নিপীড়ন হয়, সেটা বন্ধ করতে হবে। আমার জীবন দিয়ে আমি কিছুটা উপলব্ধি করেছি। তারপরে সেখানে বলা হয়েছে যে আজকে সেনাবাহিনীর সাথে জনগণের দূরত্ব যেন না থাকে, উৎপাদনের সাথে সম্পর্কিত করা, জনগণের সাথে সম্পর্কিত করা। বৈদেশিক নীতির ক্ষেত্রে জোট নিরপেক্ষ আন্দোলনের যে নীতি ছিল, যে সকলের সাথেই আমরা বন্ধুত্ব করব, আমাদের অবশ্যই আমাদের জাতীয় স্বার্থ এগুলোকেই আমরা অবশ্যই দেখতে হবে। কিন্তু আমরা কোনো কারণ ছাড়াই আমরা সেখানে কোনো দেশের সাথে আমরা সংকট সৃষ্টির পথে যাব না। আমরা শান্তির পথে, সমৃদ্ধির পথে আমাদের দেশটাকে গঠন করব। এইটার একটা বিস্তৃত ব্যাখ্যা আছে। কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন সেটাতেই আমাকে যেতে হবে। প্রশ্ন হলো এই, যে কোনো সচেতন ব্যক্তি, যে কোনো মানুষ, আপনি সহ আলোচক সহ জনগণ জানেন, নির্বাচন আমাদের দ্বারে এসে করাঘাত করছে, নকিং অ্যাট দ্য ডোর। সেই সময় ইউনূস সাহেব সেখানে কি করছেন? আজকে উনি কি অনেক আগেই, তার 1 বছর আগে বলা উচিত ছিল যে কোনো ধরনের দাবি বা কোনো কিছু মানতে আমি সেটা মেনে নেওয়া সম্ভব না, এটা নির্বাচিত সরকার মানে নয়, এই সরকার করতে পারবে না পারে সেটা না। তার একটা- কিন্তু প্রতিনিয়তই দেখা যাচ্ছে এত কথা বলার পরেও, এবং আপনারা যারা আলোচনা অনুষ্ঠান করেছেন সেখানে বা টকশো বলেন আপনার, সেখানে সেগুলোতে অনেকেই বলেছেন যে উনি বলতে পারেন একবারে যে এগুলো আমরা মানতে রাজি নেই। আমরা যে কাজের জন্য এসেছি, একটি সুষ্ঠু নির্বাচন এবং এমন কিছু ধারা যেগুলোকে আমরা আজকে সংশোধিত করব, বাইরে থেকে কিন্তু তাদের আনারও প্রয়োজন ছিল, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু আপনি এখন যেটা করেছেন সেটা ইউনূস সাহেবের ইঙ্গিতেই এই আন্দোলনগুলো হচ্ছে, সেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ইঙ্গিতেই এইগুলো হচ্ছে, যে কেউ মনে করতে পারে এবং ধারণা করতে পারে। এখন মানুষের মনোভাবটাকে আপনার নির্বাচন কেন্দ্রিক না করে মানুষের মনোভাবটাকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাচ্ছে। সেটা হাদির হত্যার বিচার, আমরা অবশ্যই তাদের প্রতি সিম্পেথি আছে। একটি অমানবিক ভয়াবহ একটি ঘটনা ঘটেছে এই সভ্য জগতে, আমরা তার আপনি একটা বিচার বিষয় চাই। specific কিন্তু করেছেন প্রশ্নটা হলো যে নবম গ্রেড যেটা আপনি বলছেন বাস্তবায়ন করা, সেটা নির্বাচন এসে গেছে, সে নির্বাচিত সরকার করবে। ইউনূস সাহেবকে এই জিনিসটা বুঝে না। যে ইঙ্গিতটা বলেন, ইঙ্গিতটা কেন তার এখানে ইন্টারেস্ট কি? তার এখানে ইঙ্গিতটা হতে পারে যে নির্বাচন কোনো কারণে বাধাগ্রস্ত করার, কোনো শেষ মুহূর্তে করা সম্ভব কিনা, এবং সেটা শুধু এটাই নয়, আরও অনেক ঘটনা হয়তো ঘটানোর জন্য চেষ্টা হয়, এটা কিছুটা আশঙ্কা করা যেতে পারে। তবে আমি আমার ওপিনিয়ন যে জিজ্ঞাসা করেন, কোনো বাধাই নির্বাচনকে আপনার রাখতে পারবে না, কারণ এই দেশকে রাখতে হলে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে। নজরুল হক নান্নু, আমি আসবো আপনার কাছে। শরীফ ভাই, এই বিষয়টা আমি শুনবো। আসলে এই যে নির্বাচন বাধাগ্রস্ত, আমরা আশঙ্কার কথা শুনেছি, এখন যে বিষয়টা নজরুল হক নান্নু বললেন যে এই সরকারের ইঙ্গিতেই এরকম রাস্তায় নামা দুদিন পর পর, কারণ এরা তো পারে না কোনো দাবি দেওয়া পূরণ করে এটা করতে, পলিটিক্যাল গভর্নমেন্ট এগুলো করবে, এই সমাধানগুলো করবে। তারপরে যে রাস্তাঘাটে যে বিশৃঙ্খলায়, ইলেকশনের মাত্র 5 দিন বাকি, এটাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আমি প্রথম থেকে এই সরকারকে সংশয়ের মধ্যে রেখেছি, সন্দেহের মধ্যে রেখেছি। এই সরকারের মধ্যে যারা আছেন তাদের একটা বড় অংশ 1/11-এর সময়ে দেশকে রাজনীতি মুক্ত করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আমাদের যিনি প্রধান উপদেষ্টা, তিনি নিজেও সেই সময় একটা রাজনৈতিক দল গঠন করার একটা উদ্যোগ নিয়েছিলেন, মাঝপথে থেমে গেছেন। সুতরাং সেই যে উদ্যোগ, সেই উদ্যোগটা যে তাদের ভেতর থেকে চলে গেছে, আমি এটা বিশ্বাস করি না। এই কাজগুলো হয়েছে
ডোমেস্টিক পলিটিক্সের আকাঙ্ক্ষার জায়গা থেকে না, এর পেছনে বিদেশি নানা শক্তির নানা রকমের ইকুয়েশন কাজ করে, তাদের নানা ধরনের প্রচেষ্টা কাজ করে। গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, স্টেক হোল্ডার যারা, সবথেকে বড় অংশটা ছিল ছাত্র। অথচ এই সরকার ছাত্রদের জন্য কোনো ধরনের কোনো ভাবনা তার মধ্যে ছিল না, ছাত্রদের নিয়ে কোনো চিন্তা তার মধ্যে নেই। ছাত্রদের যে সমস্যাগুলো সরকার চাইলে পূরণ করতে পারত, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্থিতিশীল করতে পারত। ইন্টারনেট ব্যবহার করে শিক্ষার্থীরা, পৃথিবীর সবথেকে ইন্টারনেটের বিল আমাদের এখানে বেশি, চাইলেই 10 মিনিটের মধ্যে এই সমস্যার সমাধান করতে করেনি। গ্রামের গরিব মানুষ আপনি দেখবেন পল্লী বিদ্যুতের একটা বড় রকমের অত্যাচারের মধ্যে আছে, সরকার চাইলে সেটি সমাধান করতে পারত, করেনি। অনেক কিছু করেনি। শহীদ ভাই, আমি একদম শেষ দিকে চলে আসবো। করেনি। কিন্তু সরকার এমন কতগুলো জায়গায় হাত দিল যে জায়গাগুলোর থেকে স্পার্কটা বেশি হবে, উত্তেজনাটা বেশি হবে। এবং এতদিন পরে আজকে ইনকলাব মঞ্চের ওসমান হাদির হত্যাকাণ্ড নিষ্ঠুর হত্যাকাণ্ড, এটি বিচার করবে সরকার, সরকার সহযোগিতা করবে। সেটি না করে সরকার চলে গেল হাদির পরিবারকে ফ্ল্যাট দেওয়ার জন্য, তার ভাইকে চাকরি দেওয়ার জন্য। অর্থাৎ হাদির পরিবারকে বিতর্কের একটি জায়গায়, যেটা একটি লোভী পরিবার, সেখানে নিয়ে যাওয়া, খুনিদেরকে দেশ থেকে পালাতে সহযোগিতা করা, এবং এটিকে ভোটের পুঁজি হিসাবে ব্যবহার করা হচ্ছে হাদির হত্যাকাণ্ডকে। এখন এসে তারা বলছে তারা জাতিসংঘ থেকে তদন্তকারীদেরকে নিয়ে আসবে। জুলাই অভ্যুত্থান নিয়ে প্রস্তাব দেবে, জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্তের দাবিটা আওয়ামী লীগের ছিল, আওয়ামী লীগ সেই দাবিটা করেছিল। সেই দাবির সাথে সরকার এখন এসে হাদি ইস্যুতে একমত পোষণ করে দেখিয়ে দিচ্ছে যে আমাদের দেশের আসলে একটা হত্যাকাণ্ডের তদন্ত করার কোনো ক্ষমতা, শক্তি, অভিজ্ঞতা সরকারের নেই। আর এই যে হঠাৎ করে আপনি পে স্কেল, আপনি এটি কেন করলেন নির্বাচনের আগে? একটা ইলেক্টেড গভর্নমেন্ট 15 দিন পরে যারা ক্ষমতায় বসবে, তাদের আগে এই যে ঘটনাগুলো, বন্দর আপনি দিয়ে দিবেন, আপনি গোপনে চুক্তি করছেন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস গণ অভ্যুত্থানের ভেতর থেকে রাষ্ট্র ক্ষমতায় বসার পরে বাংলাদেশের মানুষের স্বার্থ থেকে আমেরিকার স্বার্থটা বেশি দেখেছে। আমি আপনাকে 50টা উদাহরণ দিতে পারবো, সময় যেহেতু নেই বলতে পারবো না। তবে আমার কাছে যেটা ধারণা, যে সরকারের ভেতরে একটা সরকার কাজ করছে, ডিপ স্টেট হিসাবে আমরা যাদেরকে নানা সময় বলছি, তারা নির্বাচনটা যাতে না হয়, এখানে যাতে একটা অরাজক অবস্থা তৈরি হয়, অস্থিতিশীলতা তৈরি হয়, এবং তার ভেতর থেকে অনির্বাচিত একটি সরকার অনেকদিন ক্ষমতায় থাকে, এবং তারা ওই যে আমেরিকাকে, অমুককে তমুককে নানা কিছু দেওয়ার যে ধারাবাহিকতা, সেটি যাতে অক্ষুণ্ণ থাকে। সেই জন্য নির্বাচনকে ব্যাহত করতে, বাধাগ্রস্ত করতে, মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে আজকে ঢাকায় এইগুলো করা হচ্ছে। আমি মানুষের কাছে অনুরোধ করব, হাদির প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা আছে, আমরা এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই, আমরা এই পরিবারের যাতে স্বজন হত্যার বিচার চাই, আমরা সেটি চাই। কিন্তু আপনাদের ইমোশনকে যারা ব্যবহার করে ভোটের মাঠে এটিকে ব্যবহার করতে চাইছে, নির্বাচনকে আটকে দিতে চাইছে, এবং সরকারের যে ষড়যন্ত্রগুলো আছে, সেই বিষয়ে আমাদেরকে সচেতন এবং সতর্ক থাকা দরকার। আচ্ছা, আমি একটু বলি, 1 মিনিট বলবো আমি। সেটি হলো, যখন ইউনূস সাহেব যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন, অনেক আশা করেছিলেন যে বিদেশে কর্মসংস্থানের জন্য, যেহেতু তার পরিচিতি আছে, বাড়বে এবং মানে প্রচুর পরিমাণে একজনকে নিয়ে আসলেন আমাদের দেশে, আমাদের দেশে এই কর্মসংস্থান হবে, কিন্তু বিদেশে কর্মসংস্থানের বিনিয়োগ আসবে, বিনিয়োগ আসেনি, কর্মসংস্থান হয়নি। এই একটা জিনিস। আরেকটি জিনিস হলো যে 1000 শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি এমপিওভুক্ত করেছেন। আপনি চিন্তা করেন, এদের বেতন দিতে হবে, এদের নির্মাণ অনেক কিছু করতে হবে, এই ক্ষমতা তাকে কে দিয়েছেন? তৃতীয় প্রশ্ন হলো যে তিনি যে একটি রাজনৈতিক দল তরুণদের দিয়ে করেছেন, উনি তো করেছেন জাতীয় নাগরিক পার্টি, কে না জানে। এখন তাকে জামাত ইসলামের কাছে গিয়ে এবং নতুন করে যদি ভোটের কোনো, আপনার সত্যি কথা বলতে গেলে কারচুপির অনেক ধারা সৃষ্টি হয়েছে। জামাত ইসলামকে তো ধর্মকে পুঁজি করে আমি মুসলিম ব্রাদারহুড সারা পৃথিবীতে যেভাবে আপনার আজকে এই ধর্মীয় রাজনীতি যেভাবে আজকে জনগণকে আজকে শৃঙ্খলিত করেছে, আমি তো ইরান, আফগানিস্তান এবং ইজিপ্টে যে ব্রাদারহুড থেকে শুরু করে সমস্ত জায়গায় পৃথিবীতে গণতন্ত্রকে সেখানে ধ্বংস করার পথে গিয়েছে।
জামাতকে কাজে লাগিয়ে ইউনূস সাহেব যে সেটা করছে না, না, নির্বাচনকে তার তো কোনো ঘিরে আমরা প্রথমে যেটা দেখলাম যে আপনার কি বলে পোস্টাল ব্যালটের যে কারচুপি সেই বিষয়টা সামনে আসলো। গত পরশুদিন একটা ঘটনা, সেটা হচ্ছে আপনার লক্ষ্মীপুরে এক ব্যক্তি ভোটের যে সিলটিল সহ পাওয়া আপনি গেল। এই প্রসঙ্গটাও একটু বলুন না। সেটা হচ্ছে যে ভাষা ব্যবহার, মানুষ আজকে উন্নত হয়েছে, বাংলা ভাষা একটা সমৃদ্ধ ভাষা, তাই না? সেখানে আজকে জামাতে ইসলাম যে সমস্ত ভাষা ব্যবহার করছে, শব্দ ব্যবহার করছে, সেটা কোনো ভদ্রচিত হতে পারে না, সেটা কোনো গণতান্ত্রিক ভাষা হতে পারে না। সেটিও একটি বড় অপরাধ বলে আমি মনে না, করি। এখন এই যে ইলেকশনের আর মাত্র 5 দিন বাকি, এর মধ্যে আমরা যে বিষয়টা শুনে আসছিলাম ইলেকশন না হওয়ার যে শঙ্কা, অনেকে বলছে 2 দিন আগে একটা এমন কিছু হবে, এখন কি মনে হচ্ছে? এখনও ওটা নির্বাচন হবেই, নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা আশা করি এবং আমরা দেখছি যে আমাদের যে শক্তিগুলো আজকে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আজকে তারা অব্যাহত গতিতে প্রচেষ্টা করছেন, তাদের সেই প্রচেষ্টা অব্যাহত আছে। এবং এটাকে নির্বাচন ব্যাহত কমিশনের ভূমিকা নিয়ে আমি একটু শরীফ ভাই একদম শেষ দিকে, তো আপনার কাছে আমি যাব যে এই যে নির্বাচন না হওয়ার যে শঙ্কা, তারপর আজকে যে ঘটনা ঘটে গেল আর মাত্র 5 দিন, এর মধ্যে সরকারের যে ভূমিকা, এক কথায় সবকিছু মিলে কি মনে হচ্ছে? সরকারের ভূমিকা রহস্যজনক। সরকারের ভেতরে একটা গোপন এজেন্ডা আছে, সরকারের ভেতরে কতগুলো গোপন বিষয় আছে যেগুলো সরকার করতে চায়। তার অন্যতম অবজেক্টিভ হলো এখানে জুলাইয়ের পক্ষের শক্তিকে বিভাজিত করে নানাভাবে বাইরের ইস্যুগুলোকে নিয়ে আসা। আপনি ঠিক নির্বাচনের আগে এসে আজকে হাদির ইস্যুতে যেভাবে আমরা সহিংসতাটা দেখছি, হাদিকে এই যে বিচারের ইস্যুটা আজ থেকে 15 দিন আগে তারা কিন্তু একটা দীর্ঘ সময় দিয়েছে সরকারকে, এবং ইলেকশনের ঠিক 5 দিন 6 দিন আগে তারা কর্মসূচি ঘোষণা করেছে। এতদিন গ্যাপ রাখা এবং নির্বাচনের আগে এসে আজকে গোলাগুলির মতন ঘটনা ঘটা এবং নতুন করে কর্মসূচি দেওয়া, এর পেছনে সরকারের কোনো ইন্ধন নাই, আমি এটা বিশ্বাস করি না। সরকারি কর্মচারীদেরকে রাস্তায় নামানোর পেছনে সরকারের কোনো অংশের ইন্ধন নাই, আমি এটা বিশ্বাস করি না। সরকার একেবারে স্পষ্টভাবে এনসিপির পক্ষ অবলম্বন করেছে, তাদের প্রতি তাদের একটা দুর্বলতা আছে, এবং যেটি আমাদের প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে এনসিপির থেকে অনেকেই এমপি হবেন এবং মন্ত্রী হবেন, এটি তার বলার কথা না, জানারও কথা না। ধন্যবাদ শরীফ ভাই। অর্থাৎ আমি একটা ডিজাইন মেনে একদম আর সময় দিতে পারছি না। আপনার দুজনকে ধন্যবাদ বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।